জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে আজ নজর, মমতার সওয়ালে সুপ্রিম মান্যতা। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুখ্যমন্ত্রীর সেই আবেদনকেই মান্যতা দেশের শীর্ষ আদালতের। মাইক্রো অবজারভারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কারা নেবেন? চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা, এমন যে নির্দেশ শীর্ষ আদালতে। মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে সওয়াল করেন তিনি নিজেই। আর এবার মাইক্রো অবজারভার কোনো সিদ্ধান্ত নেবেন না বলে সুপ্রিম নির্দেশ এলো। মুখ্যমন্ত্রীর মামলায় কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টে। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছিলেন, রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভারের সুপ্রিম নির্দেশ মিলল অবশেষে। দেখো, একেবারে তাই। এবং রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জানিয়েছিলেন যে মাইক্রো অবজারভাররা রাজ্যে কাজ করছে, কার্যত আইন ভেঙে কাজ করছে। শুধু তাই নয়, যে ক্ষমতা ইআরওর রয়েছে অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের রয়েছে, সেই একই ক্ষমতার কাজ মাইক্রো অবজারভাররা করছে, যেটা একেবারে আইন বিরুদ্ধ। এবং এই অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যাদের দক্ষতা এবং প্রশিক্ষণ নিয়ে সংশয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই অফিসারদের এক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়ে এসে কার্যত ইআরও বা এইআরও তাদের একটা সমতুল্য একটা ডেজিগনেশনের পদ দিয়ে কার্যত একটা প্যারালাল একটা বিষয় দেখভাল বা নজরদারি চালানো হচ্ছে কমিশনের তরফে। অর্থাৎ এই রাজ্যের যে এসআইআর প্রক্রিয়া, সেখানে এই মাইক্রো অবজারভাররা কার্যত নিয়ম ভেঙে কাজ করেছে, এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। সেই অভিযোগে আজ মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সেই অভিযোগ মেনে নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যের দেওয়া আজকের যে তালিকা ৮৫০৫ জনের তালিকা, যার মধ্যে রাজ্যের অন্যতম সদ্য প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থের যে দেয়া তথ্য, প্রায় এই ৮৫০৫ জনের মধ্যে ৬৫% হচ্ছে গ্রুপ বি অফিসার, অর্থাৎ যাদের ডেজিগনেশন বা যাদের প্রশিক্ষণ এই মাইক্রো অবজারভার যারা কাজ করছেন তাদের থেকে অনেক বেশি। এই রাজ্যের দেওয়া তালিকা থেকেই এখন যার যেরকম ডেজিগনেশন রয়েছে সেই অনুযায়ী কমিশন তাদের স্থলাভিষিক্ত করবে। তো মাইক্রো অবজারভারে সেখান থেকে সরিয়ে নতুন রাজ্যের অফিসারদের থেকে সেখানে নতুন মাইক্রো অবজারভার নিয়োগ হবে। একই সঙ্গে যদি এইআরও বা ইআরও তাদের কাজ নিয়েও অখুশি থাকে, তাদের বিষয় নিয়েও কমিশনের কোনো আপত্তি থাকে, রাজ্যে যে নতুন তালিকা দিয়েছে সেখান থেকেও তাদের ডেপুটেশনে নেওয়া যাবে, এমনটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। একটা বিষয় একটু জানতে চাইবো, দেখো এতদিন ধরে চলা একটা প্রসেস, এখন রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ হচ্ছেন। এই যে নতুন করে আবার তারা এই কাজটা করবেন, একটা দায়িত্ব পেলেন, দায়িত্ব নিচ্ছেন, এখানে কোনো অসুবিধের সম্মুখীন তাদের হতে হবে না? দেখো, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে রাজ্যের যে তালিকা রয়েছে ৮৫০৫ জনের, সেখান থেকে তারা এই মাইক্রো অবজারভার পদে কাজ করবেন এবং সেটা কমিশন করতে পারবে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন মূল বিষয়টা হচ্ছে দক্ষ এবং প্রশিক্ষিত অফিসার কিনা, অর্থাৎ এই এসআইআর পর্বের শুনানির যে বিষয়টা ব্যাপারে তারা পারদর্শী কিনা। একজন দক্ষ প্রশিক্ষিত অফিসার মাইক্রো অবজারভার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে এসছেন, তাদের থেকে যদি অতি বাড়তি দক্ষ কেউ হন তাহলে সে তো সবসময়ের জন্যই বেটার। যে কারণে সুপ্রিম কোর্ট এই নির্দেশটা জারি করেছে। এবং এক্ষেত্রে শুধুমাত্র মাইক্রো অবজারভার নয়, এইআরও বা ইআরও পদেও যদি মনে হয় কমিশনের কেউ ইনকনফিডেন্ট, সেক্ষেত্রেও এই অফিসারদের মধ্যে কেউ তাদেরকে তো তাহলে প্রপারলি ট্রেন্ড হতেই হবে। এখন সেই জায়গাতেই দ্বিতীয় নির্দেশটা দিয়েছে। প্রথম নির্দেশ হচ্ছে কাল বিকেল ৫টা অর্থাৎ 10ই ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সমস্ত ডিএম বা ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে কাজ করেন, সেখানে এই ৮৫০৫ জন যে জেলার রয়েছেন তারা সেখানে রিপোর্ট করবেন। আর তাদের স্বল্প সময়ের প্রশিক্ষণ, কমিশন জানিয়েছিল মাইক্রো অবজারভার যারা কাজ করছেন বা করেছেন তাদের 10 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু এখানে হাতের সময় খুব কম, কারণ একটা সময়সীমার ব্যাপার রয়েছে। তাই তাদের স্বল্প সময়ের প্রশিক্ষণ, তাদের স্কুটিনি কোন অফিসার কাজ করবে না করবে এই বিষয়গুলো দেখার জন্য চূড়ান্ত যে ভোটার তালিকা সেটা 7 দিন অন্তত পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছে, যেটা পর্যবেক্ষণের মাধ্যমে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি নয় 21শে ফেব্রুয়ারি বা তারপরে। এই বিষয়ে আরো স্পষ্ট করে জানবো, সঙ্গে থাকো। এই যে ৮৫০০ অফিসারের নাম
যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য, কাল বিকেল 5টার মধ্যে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইআরও, নট বাই এনি আদার পার্সন। আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ, মানে পশ্চিম বাংলার মানুষ, যাতে এসআইআর এর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায়। আমার 2002 সালের নাম ছিল। হ্যাঁ, এর নাম ছিল, তারপর নোটিশ দিয়েছে কেন? কেন? ওই তো আমার বাবা মায়ের বয়সের থেকে আমি 15 বছরের কম বলে আমাকে এটা বলে আমাকে পাঠিয়েছে। আমার আদৌতে আমার বাবার সাথে আমার 27 আর মায়ের সাথে আমার 22 বছরের ডিফারেন্স রয়েছে। এবার এই নির্বাচনী আবহে এই এসআইআর হচ্ছে, সেখানে ভোট ঘোষণা কবে? ভোট ঘোষণা কি মার্চে? 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নয়, যা নির্ধারিত দিন ছিল এই 14ই ফেব্রুয়ারি, তা হচ্ছে না। 14ই ফেব্রুয়ারির পর আরও 7 দিন সময় সুপ্রিম কোর্টে। স্ক্রুটিনি করতে আরও সময় প্রয়োজন পর্যবেক্ষণ আদালতের। মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দিতেও সময় লাগবে, তাই সময় বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। সময় বাড়ানো নিয়ে কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এইখানেই প্রশ্ন যেটা জোরালো হচ্ছে, তাহলে ভোট ঘোষণা কবে? কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো এটা খুব সহজভাবে বলতে গেলে দুটো ডেট আমাদের মাথায় রাখতে হবে। এক, আজকে সুপ্রিম কোর্টের আদেশের পর 21শে ফেব্রুয়ারি, তার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বা তারপরে চূড়ান্ত ভোটার তালিকা আমাদের রাজ্যে প্রকাশিত হবে। এটা যেমন একটা ডেট। আর একটা ডেট আমরা ধরতে হবে 2021 সালের মে মাসের 8 তারিখ প্রথম বিধানসভায় বিধায়করা শপথ নেন। অর্থাৎ রাজ্যের আইন প্রণয়ন কক্ষ সেটা 8 মে থেকে ফাংশন করছে। কাজেই রাজ্যের আইন প্রণয়ন কক্ষ বা বিধানসভা সেটাকেও ফাঁকা রাখা যায় না। এটাও একটা স্ট্যাটুটরি অব্লিগেশন আমাদের রয়েছে, সাংবিধানিক একটা জায়গা। এই অবস্থায় অর্থাৎ যদি মে মাসের প্রথম সপ্তাহটা, এখন যে দল ক্ষমতায় আসবে আমরা ধরে নিচ্ছি, তাদের এই রাজ্যপালের কাছে যাবেন, তারা সরকার গঠনের দাবি জানাবেন, সেক্ষেত্রেও তাদের বেশ কিছুটা সময় লাগে। কাজেই এপ্রিল মাসের শেষের মধ্যে বা মে মাসের 1-2 তারিখের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা, অর্থাৎ ভোটের প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে নির্বাচন কমিশনকে। এক্ষেত্রে কি নিয়ম রয়েছে? ন্যূনতম 28 দিন, সর্বোচ্চ 45 দিনের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অর্থাৎ ভোট ঘোষণা, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর থেকে ভোট সম্পূর্ণ করা, অর্থাৎ একজন বিধায়ক তিনি সার্টিফিকেট নিচ্ছেন জয়ী হওয়ার পর। এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করা, সেটা 28 থেকে 45 দিনের মধ্যে হয়। এখন যে রীতি বা রেওয়াজটা রয়েছে আমাদের রাজ্যে, কেন অধিকাংশ রাজ্যে, যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের নির্বাচনী ব্যবস্থাপনা অর্থাৎ ভোটের প্রস্তুতি কেমন সেটা দেখতে কমিশন ফুল বেঞ্চ নিয়ে এ রাজ্যে আসেন এবং তারা বৈঠক করে, এবং সেই বৈঠকটা করতেও প্রায় 2 সপ্তাহ একটা সময় লাগে। কাজেই মার্চ মাসের 3য় সপ্তাহ বা তারপরে ভোট ঘোষণার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদি 21শে ফেব্রুয়ারি বা তার 2-1 দিনের মধ্যেই, তারপরে 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা যদি 21শে ফেব্রুয়ারির জায়গায় আরও অনেকটা পিছিয়ে যায়, তাহলে কিন্তু ভোট যখনই হোক না, অর্থাৎ এপ্রিলেই ভোটটা হবে। তবে সেক্ষেত্রে একটা বিষয় তোমায় খুব সহজেই বলে দেওয়া যায়, বিগত কয়েকটা সাধারণ নির্বাচনে, লোকসভা বা বিধানসভা, আমাদের রাজ্যে যেটা ট্রেন্ড তৈরি হয়েছিল 7 দফা 8 দফায় ভোট, সেটা যে বছর হবে না। একেবারে অন্য, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী সেটাকে ডিসাইড করতে হবে। এই ডিসিশনটাও ফাইনাল ডিসিশনটা নেবে ইআরও।